বীরেন্দর সেহবাগ ভারতের এই ক্রিকেটার তার ক্যারিয়ারে ব্যাটসম্যান হিসেবে ছিলেন ভীষণ রকমের বিধ্বংসী মারকুটে, আর খেলা ছাড়ার পর বিশ্লেষক হিসেবেও খুবই ঠোটকাটা, মুখে যা আসে তাই বলে দেন। এই যেমন সাকিব আল হাসানকে নিয়ে যা তা বলে গেলেন তিনি। সাকিবের পারফরমেন্স দেখে তার নিজেরই লজ্জা পাওয়া উচিত, তার নিজেরই টি-20 ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত। আর যদি তিনি সেটা না করেন তাহলে নির্বাচকদেরও আর তাকে ডাকার কোনো দরকার নেই বিশ্বকাপের পর। সেহবাগ যে কথাগুলো বললেন সেটা আসলে কতটা যৌক্তিক? সত্যি কি সাকিবের লজ্জা পেয়ে টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত? সেটা নিয়েই আলোচনা উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। দেখুন, এই বিশ্বকাপে সাকিবের যে পারফরমেন্স সেইটা প্রত্যাশার ধারে কাছেও না। তিনি বাজে খেলেছেন বললে আসলে কমে বলা হয়, তিনি জঘন্য খেলেছেন। আচ্ছা, জঘন্য খেলেছেন বলেও হয়তো পুরোটা বোঝানো যাবে না। এইরকমই বিবর্ণ সাকিবের পারফরমেন্স। তার উপরে প্রত্যাশার জায়গাটা তো রয়েছে। সেই প্রত্যাশাটাকে একপাশে সরিয়ে রেখেও যদি আপনি সাধারণ একজন ক্রিকেটার হিসেবে দেখেন, তাহলেও সাকিব এই দুইটা ম্যাচ যে আমরা খেলেছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে, সেইখানে তিনি মোটেই কন্ট্রিবিউট করতে পারেননি। এখন সাকিব ওই মাঠে ফিল্ডিংয়ের সময় বাংলাদেশের খুবই প্রোঅ্যাক্টিভ ছিলেন, বোলারদেরকে গিয়ে তিনি পরামর্শ দিচ্ছেন, ফিল্ড প্লেস করছেন, ক্যাপ্টেন না হয়েও ক্যাপ্টেন্সি করছেন, শান্তর চেয়েও বেশি ক্যাপ্টেন্সি করছেন। এগুলো বলে আমরা সাকিবের উপরে বীররস আরোপ করতে পারি। আমরা এটা করে আসলে শেষ পর্যন্ত তার ব্যাটে বলের যে বিবর্ণ পারফরমেন্স সেটাকে ঢাকতে পারবো না। এটা বড়জোর সুগার কোটেড কুইনানি হবে। কি করেছেন সাকিব? কারণ ব্যাট হাতে প্রথম ম্যাচটাতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 14 বলে 8 রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে গিয়ে মাত্র 57। পরের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3 রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল মাত্র ওই জায়গাটাতে 75। 2 ম্যাচ মিলিয়ে 18 বল খেলে সাকিব করেছেন মাত্র 11 রান, তার গড় 5.5, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 61। এখন স্ট্রাইক রেট নিয়ে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের এটা অনেক কথা শুনতে, এবং সেটা যৌক্তিক কারণে, খুবই যৌক্তিক কারণে। ধরেন এই ওয়ার্ল্ড কাপেও আমরা যদি দেখি সাউথ আফ্রিকার কাছে যে ম্যাচটা আমরা হেরে গিয়েছি, সেইখানে নাজমুল হোসেন শান্ত তার ব্যাটিংয়ের ওইখানটাতে স্ট্রাইক রেট ছিল মাত্র 60, লিটন দাসের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল মাত্র 69। সো ওই 60 এবং 69, বা তাদের পুরো ওয়ার্ল্ড কাপে দুটা ম্যাচ ধরলেও একজনের শান্তর স্ট্রাইক রেট হচ্ছে 58, লিটনের 88। সো ওই এটা ধরলেও তাদের স্ট্রাইক রেট নিয়ে তাদেরকে কথা বলা, সমালোচনা করাটা খুবই যৌক্তিক। কিন্তু পাশাপাশি কি আমরা ওই 58 নিয়ে যদি আমরা সেই সমালোচনাটা করি, 88 নিয়ে সমালোচনা করি, কিংবা আগের ম্যাচের কথা যদি ধরি, সেক্ষেত্রে 60 নিয়ে আর 69 নিয়ে যদি সমালোচনা করি স্ট্রাইক রেটের, তাহলে সাকিবের যে 2 ম্যাচ মিলে ব্যাটিংয়ের স্ট্রাইক রেট মাত্র 61, সেইটা নিয়ে কি কথাবার্তা বলা হয়, বলা যায়, বলা গিয়েছে, বলেছি আমরা খুব একটা? এটা একটা প্রশ্নের বিষয়, আমরা খুব একটা বলিনি। আবার তিনি একই সঙ্গে দেখেন দুইটা ম্যাচে সাকিব আউট হয়েছেন কোন সিচুয়েশনে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে তিনি একটা শর্ট পেজ বলে পাতিরানার আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বাংলাদেশ যদি ওই ম্যাচটা হেরে যেত, ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট হয়ে থাকতো। সো বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেছে বলে হয়তো ওইটা একটু পেছনে চলে গেছে। আবার পরের ম্যাচটা সাউথ আফ্রিকার কাছে তো শেষ পর্যন্ত গিয়ে আমরা হেরেই গিয়েছি। আমরা শেষ পর্যন্ত হেরেছি শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায়, কিন্তু তার আগে তো আমাদের শুরুর দিকের ব্যাটসম্যানরা হারার জোগাড় যন্ত্র করে রেখেছিল, ওইটাকে অস্বীকার করার উপায় নেই। তার মধ্যে সাকিব ওই শর্ট পিচ একটা বলে হুক করতে গিয়ে আন্ড্রিক নরকিয়াকে তিনি সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। বীরেন্দর সেহবাগ এই প্রেক্ষিতেই আলোচনাগুলো করেছেন। ধরেন এই কথাটা নিয়েও যে তিনি বলেছেন যে সাকিবে তো হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন কিংবা অ্যাডাম গিলক্রিস্ট নয় যে শর্ট পিচ বল পেলেই সেটা হুক করবে, পুল করবে। এইটা সাকিবের শট না, সাকিবের নিজের শট খেলা উচিত ছিল। আর সাকিবের যে টি-20তে সময় ফুরিয়ে এসেছে, সেটা গত টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেই সেহবাগের সেটা মনে হয়েছে। তিনি সেই কথাটা বলছেন, দলে ব্যাটসম্যান হিসেবে যে কন্ট্রিবিউট করতে পারছে না, বোলার হিসেবে পারছে না, ফলে নিজেরই তো বোঝা উচিত যে তার থেমে যেতে হবে। সিলেক্টেডদের ওইটা বলেছেন যে যদি সাকিবকে এই টি-20 বিশ্বকাপের পর আর তার খেলা উচিত না, অথবা তাকে খেলানো উচিত না, নির্বাচকদের ওই জায়গাটাতে উচিত হবে ইয়াং প্লেয়ারদের উপরে ইনভেস্ট করা, যেহেতু তারা ওই অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে আসলে কন্ট্রিবিউট ওইখানটাতে করতে পারবেন। সাকিবের লজ্জা হওয়া উচিত এবং টি-20 ফরম্যাট থেকে তার অবসর নেওয়াটা উচিত। বীরেন্দর সেহবাগ ঠোটকাটা, শুরুতেই বলেছি, কিন্তু একই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারেও ভীষণ রকমের নাকুচাও বটে।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে নানান সময় নানান কথাবার্তা তিনি বলেছেন। ওই যে 2010 সালের ওই চট্টগ্রাম টেস্টের সময় বলেছিলেন যে বাংলাদেশের বোলিং অ্যাটাক খুবই অর্ডিনারি, সেই অর্ডিনারি কোট আনকোট বোলিং অ্যাটাক নিয়ে কিন্তু আমরা ভারতকে প্রায় কাঁপিয়ে দিয়েছিলাম, যদিও আমরা ম্যাচটা জিততে পারিনি, কাছাকাছিও শেষ পর্যন্ত ওইরকম হতে পারিনি, কিন্তু আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু ওরকম করেছিলাম। সেবাগ নানান সময় সেই কথাগুলো আসলে বলে থাকেন। সাকিবের শুধুমাত্র ব্যাটিং না, ধরেন তার বোলিংটাও তো কাঠগড়ার দাঁড় করানোর মতোই। এই ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি মাত্র 3 ওভার বোলিং করেছেন, কোটা শেষ করেননি, 3 ওভার 30 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তারপরে সেকেন্ড ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 1 ওভার বোলিং করেছেন, সে ওভারে 6 রান দিয়েছেন, আর তিনি বোলিং করেননি। 1 ওভারের পর সাকিবকে ক্যাপ্টেন শান্ত আর বোলিংয়ে আনেননি, নাকি সাকিব নিজেই আর বোলিং করতে চাননি, সেইটা আমরা জানি না। ড্রেসিং রুমের এইসব কথাবার্তাগুলো তার বাইরে আসবে না, কিন্তু এইটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার যে একটা ম্যাচে 20 ওভার বাংলাদেশ বোলিং করছে, সেখানে সাকিব আল হাসান মাত্র 1 ওভার বোলিং করেছেন, সেইটা উইকেট কন্ডিশন প্রতিপক্ষ যাই হোক না কেন। সো সাকিব 2টা ম্যাচে বোলিং করেছেন, 4 ওভার 36 রান দিয়েছেন, ইকোনমি তার 9, কোনো উইকেট পাননি। ব্যাটে বলে 2 জায়গাটাতে সাকিবের এইরকম বাজে অবস্থা তার পুরো ক্যারিয়ারে আর আসেনি। সত্যি সত্যি তার পুরো ক্যারিয়ারেই এরকম অবস্থা আর আসেনি। এখন সেবাগ যেটা বলেছেন সেইটার জায়গাটা থেকে সাকিবের পারফরমেন্স নেই, সেটা সত্যি কথা, কিন্তু সাকিবের কি লজ্জা পাওয়া উচিত? সাকিবের কি এই জায়গাটা থেকে তার টি-20 ফরম্যাট থেকে সরে যাওয়া উচিত? আমার মনে হয় না যে সাকিব ক্রিকেট খেলা তো সেবাগকে জিজ্ঞেস করে শুরু করেননি। সো সেবাগের কথাতে সাকিব মানে কোনো একটা ফরম্যাটই হোক না কেন খেলাটা ছেড়ে দেবেন, এইটা ভাবার আসলে কোনো কারণ নেই। সেবাগ তিনি তার মতামতটা দিয়েছেন, সেই মতামতটা তিনি তার মতো করে দিতেই পারেন। সাকিবের পারফরমেন্স খারাপ, খুব খারাপ, ভীষণ রকম খারাপ, কিন্তু লজ্জা পাওয়ার মতো অবস্থা না। লজ্জা পাওয়ার মতো আরো অনেক কিছু সাকিব তার ক্যারিয়ারে করেছেন, নানান অ্যাক্টিভিটিস করেছেন, কিন্তু মাঠের পারফরমেন্স এরকম খারাপ হয়েছে বলে সেটা একবারে লজ্জা পাওয়ার মতো এই 2 ম্যাচে আমি সেটা মনে করি না। আর আরেকটা যেটা হচ্ছে গিয়ে যে সাকিবের টি-20 ক্যারিয়ার মানে থামিয়ে দেওয়া, মানে তিনি তার থেমে যাওয়া উচিত নিজ থেকে, অথবা নির্বাচকদের থামিয়ে দেওয়া উচিত, এইটাও আমি ঠিক নিশ্চিত না যে সাকিবকে আসলে এরকম ভাবছেন কিনা। এই ওয়ার্ল্ড কাপের আগে যে ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে যে বিভিন্ন ভিডিও পাঠানো হয়েছিল ওয়ার্ল্ড কাপ টিমের 15 জন ক্রিকেটার নিয়ে, সেখানে দেখেছি যে সাকিব বলেছেন যে এইটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ, না আরো একটা ওয়ার্ল্ড কাপ তিনি খেলতে পারেন, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। সাকিব এটা কথার কথা বলেছেন বলে আমার কাছে মনে হয় না, এটা সাকিবের হেয়ালি বলেও আমার কাছে মনে হয় না। নিশ্চিতভাবে তার মাথায় আরেকটা বিশ্বকাপ আছে, সে আরেকটা বিশ্বকাপ হচ্ছে কি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। সবাই ভেবে রেখেছিলাম, বা সাকিবও বিভিন্ন সময় বলেছেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিটাই তার শেষ হবে। যখন তিনি এই আরেকটা ওয়ার্ল্ড কাপের কথা বলেন, তখন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু সামনে চলে আসছে। দেন এগেন সাকিবের যদি পুরো ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সটা এই প্রথম 2 ম্যাচে যেরকম হয়েছে, বা তার আগের কিছুদিন ধরে যেরকম হচ্ছে, তার ধারাবাহিকতায় ওয়ার্ল্ড কাপটাও যদি এরকম ভীষণ রকম বাজে কাটে, তিনি ওইটা রিথিঙ্ক করতে পারেন, তিনি ওইটা আবার ভাবতে পারেন যে আসলেই কি 2026 পর্যন্ত তিনি যাবেন কিনা। এবং সেই রকম খুব খারাপ বিশ্বকাপ কাটলে ওয়ার্ল্ড কাপ শেষেও যদি সাকিব অবসর নিয়ে নেন, তাতেও আমি আসলে অবাক হব না, কিন্তু সেটা সেবাগের কথায় লজ্জা পেয়ে অবসর নিয়ে নেবেন, আমার কাছে ভাই সেই জিনিসটা মনে হয় না। এখানে আরেকটা পয়েন্ট আছে সেবাগের, সেটা হচ্ছে সাকিব হয় তার থেমে যাওয়া উচিত, অথবা তাকে থামিয়ে দেওয়া উচিত, তাকে আর ডাকা উচিত না। নির্বাচকদের কথা সেটা বলছেন। ওয়ার্ল্ড কাপের এই চলাকালীন সময়ে সেই সূত্র ধরে না, এমনিতেই আলোচনাটা আছে, সাকিবকে কি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ খারাপ করার পরে নেক্সট ম্যাচটাতে ড্রপ করতে পারে? নেক্সট ম্যাচটাও ধরেন খারাপ করলো, তারপরের ম্যাচে ড্রপ করতে পারে, ওই ম্যাচেও খারাপ করলো, বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করলো, বাংলাদেশ কি সাকিবকে ড্রপ করতে পারে? এই জায়গাটাতে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সাকিব আল হাসান তিনি অবশ্যই ক্রিকেট খেলাটা, ফুটবল খেলাটা, যে কোনো স্পোর্টস, যে কোনো হচ্ছে গিয়ে এরকম মানে শো বিজনেসে যারা রয়েছেন, নায়ক গায়ক নায়িকা গায়িকা মানে সব কিছু মিলে তারা হচ্ছে গিয়ে একেবারে বর্তমানে বাঁচেন, লাস্ট ম্যাচটাতে বাঁচেন, লাস্ট গানটাতে বাঁচেন, লাস্ট সিনেমাটাতে বাঁচেন। সো সেইটার পারফরমেন্সের উপরে ভিত্তি করেই কিন্তু সব কিছু হয়। কিন্তু সাকিব তার ক্যারিয়ার জুড়ে যেগুলো করে এসছেন, সেইটার একটা প্রতিদান তিনি এখন মানে হিসাবে তাকে আসলে টেনে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে, আমি সেটা বলছি না। তবে সাকিবের যে অবস্থা, তাতে তিনি বাংলাদেশ টিমকে জেতাতে পারবেন না, বাংলাদেশ টিমের টি-20 টিমে আর তিনি কন্ট্রিবিউট করতে পারবেন না। সাকিবের সময় সত্যি সত্যিই শেষ হয়ে গেছে। সাকিবকে সত্যি সত্যি একাদশ থেকে বিশ্বকাপ চলাকালীন সময় বাদ দিয়ে দিতে হবে, বা বিশ্বকাপ শেষে তাকে টি-20 থেকে ছেটে ফেলতে হবে। এইটা আমার কাছে মনে হয় বাড়াবাড়ি, এটা আমার কাছে মনে হয় অনেক বেশি বাড়াবাড়ি। এইরকম অবস্থা ব্যাপারটা নয়, মোটেই অবস্থা ওই রকম নয়। বরং আমার একটা প্রেডিকশন আছে, সেটা হচ্ছে গিয়ে সাকিব তার ক্যারিয়ারে বিভিন্ন সময় খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন। সেই খারাপ অবস্থা মানে কিন্তু মাঠের পারফরমেন্স না, মাঠে তার পারফরমেন্স সবসময় হচ্ছে গিয়ে টপ ক্লাস ছিল, মোর অর লেস।
কিন্তু নানান ঘটনা প্রবাহ, অন্যান্য নানান বিতর্ক থেকে সাকিব সবসময় হচ্ছে গিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। এখন তার মাঠের পারফরমেন্স তার পুরো ক্যারিয়ারে প্রবাবলি মনে হয় না যে এটা তার সেকেন্ড টাইম বা থার্ড টাইম হয়তো বা হতে পারে। সেই যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় তাকে একবার বাদ দেওয়ার আলোচনা উঠছিল, তারপরে ক্রিকেট বোর্ড থেকেও বলা হয়েছিল, এরপরে যে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা করেছিলেন, এই গল্পটা তো সবারই জানা রয়েছে। তার ক্যারিয়ারে এর আগে তিনি তার পুরো ক্যারিয়ার আসলে বাদ পড়েছিলেন 2007-8, তার ক্যারিয়ারে একদম শুরুর দিকে একটা ম্যাচে তিনি বাদ পড়েছিলেন। বাদ পড়ার মতো পারফরমেন্স সাকিবের কখনোই ছিল না। সো এখনো সাকিবের পারফরমেন্স একেবারে মানে বাদই দিয়ে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে কি ভাই, সাকিব কিন্তু লিটন দাস নন, সাকিব কিন্তু সৌম্য সরকার নন, সাকিব কিন্তু ইভেন নাজমুল হোসেন শান্ত নন। তার ওই সামর্থ্যের জায়গাটা তিনি এত বছর ধরে এত জায়গায় এত প্রতিপক্ষের বিপক্ষে প্রমাণ করে এসেছেন যে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে গিয়ে আমরা সাকিবকে একাদশ থেকে বাদ দিয়ে দিব, এই চিন্তা করাটাই আসলে বাড়াবাড়ি। বরং আমরা চাইবো যে, বরং প্রার্থনার জায়গাটা এরকম থাকবে যে সাকিব যেন দ্রুতই সাকিবের মতো কাম ব্যাক করুন, সাকিব যেন সাকিবের মতো আবার ফর্মে চলে আসেন। এবং আমার প্রেডিকশন যেটা আমি জানি যে এই দুইটা ম্যাচ সাকিব মানে এর চেয়ে বাজে খেলা আসলে সম্ভব না, কিন্তু আমার প্রেডিকশন বাংলাদেশ যে নেক্সট দুইটা ম্যাচ খেলবে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য আমাদের দুইটা ম্যাচ জিততে হবে, এবং আমরা এক্সপেক্ট করছি জিতবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। এই দুইটা ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এটা আমার প্রেডিকশন। আমার এটা হচ্ছে গিয়ে প্রেডিকশন যে এই দুইটা ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবেন এবং বাংলাদেশকে ম্যাচ জেতাবেন। তখন এইসব কথাবার্তাগুলো আসলে নিশ্চিতভাবেই বন্ধ হয়ে যাবে বলেই আমার কাছে মনে হয়। বীরেন্দর সেহবাগ তিনি ঠোঁট কাটা, ঠিক আছে, তিনি তার মতামত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার মতামতের উপরে ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেটও চলবে না, তার মতামতের উপরে ভিত্তি করে সাকিব আল হাসানও চলবে না, তার মতামতের উপরে ভিত্তি করে সাকিব লজ্জাও পাবেন না, তার মতামতের উপরে ভিত্তি করে সাকিব আল হাসান অবসরও নেবেন না।